হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের আরেকটা নতুন লেকচারে স্বাগতম। তবে আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভের লেকচারগুলো দেখতেছিলাম। আজকে হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা আমরা শুরু করব। ওকে, তো আজকে হচ্ছে আমাদের ক্লাস 6। ওকে, তো ভাইয়া চলো শুরু করি। তো এই চ্যাপ্টারের শুরুতে আমার আগে একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। তোমার এখান থেকে যত বেশি অঙ্কের প্র্যাকটিস করা থাকবে তুমি তত বেশি এই চ্যাপ্টারটা ভালো আয়ত্ত করতে পারবা। ওকে, এখানে অনেক বেশি থিওরি নেই, বাট আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি অঙ্ক করতে হবে। চাইলে অনেক টাইপে কিন্তু আমরা বানাইতে পারি, বাট মোটা দাগে যেসব সূত্রগুলো আমরা পড়ে থাকি সেগুলো নিয়ে হচ্ছে আমি চেষ্টা করছি তোমাদেরকে টাইপ ধরে ধরে প্রশ্নগুলো দেখায় দেওয়ার। ওকে, আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে আমাদের মোল সম্পর্কিত গণনা। ওকে, মোল সম্পর্কিত গণনা সম্পর্কে প্রথমে দেখব। তো প্রথম জিনিসটা কি ভাই, মোল সংখ্যা কি? আমরা কিন্তু জানি যে কোনো অণু বা পরমাণুর যথাক্রমে আপেক্ষিক আণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে যে পরিমাণটা পাওয়া যায় সেটাই হচ্ছে মোল। রাইট? তার মানে সেই সূত্র মতে তুমি কিন্তু বলতে পারো মোল সংখ্যা ইকুয়াল টু কোনো নমুনার প্রদত্ত ভর ডিভাইডেড বা তার আণবিক বা পারমাণবিক ভর, তাই না? নর্মালি অণুর ক্ষেত্রে আণবিক ভরই তো আমরা কাউন্ট করি। আচ্ছা, অথবা এটাকে আমরা আর কিভাবে ডিফাইন করতে পারি, যে 6.02 × 10⁻23 এত সংখ্যক অণু পরমাণু বা আয়নকে আমরা কি বলতে পারি? মোল সংখ্যা বলতে পারি। অর্থাৎ কোন নমুনার প্রদত্ত অণু পরমাণু বা আয়ন সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। রাইট? এরকম বিষয়টা। তাহলে এন এ বলতে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, উইচ ইজ 6.02 × 10⁻23। আচ্ছা, গেল। এখন এই দুইটাই কিন্তু আমাদের মেইন সূত্র বা মূল সূত্র। ওকে, এখান থেকে আমরা আরো কিছু সূত্র দেখতে পারি, যেমন ধরো মোল সংখ্যা ইকুয়াল টু আমরা আর বলতে পারি হচ্ছে মোলারিটি ইনটু আয়তন। অবশ্যই আয়তনটা কিসে হবে? লিটারে হবে। ওকে, আচ্ছা, এখান থেকে আর আমরা কি বলতে পারবো? এসটিপি তে আয়তন অবশ্যই লিটারে, ডিভাইডেড বাই এক মোলের আয়তন বা মোলার আয়তন, সেটা হচ্ছে 22.414। ওকে, আচ্ছা, আর এখান থেকে কি বলা সম্ভব? এসএটিপি তে আয়তন, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো এসটিপি এসএটিপি নিয়ে বিস্তারিত আমরা পরিবেশ রসায়নে আলোচনা করি। তোমরা কিন্তু এইসব জানো মোটামুটি, তাই না? যে এসটিপি তে আমাদের কি হয়, তাপমাত্রা 0 ডিগ্রি, চাপ হচ্ছে 1 atm। এসএটিপি তে কি হয়, তাপমাত্রা হচ্ছে রুম টেম্পারেচার, তাই না, 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 100 kPa। আচ্ছা, তো এখানে আমাদের এক মোলের গ্যাস মোলার আয়তন কত আসে? 24.789, তাই না? এরকম একটা মান আসে। আচ্ছা, আর কি আছে এখানে? আর তুমি বলতে পারো আছে হচ্ছে পরিবেশ রসায়ন থেকে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? আদর্শ গ্যাস সমীকরণ। সেখান থেকে এন এর মান বলতে পারবো হচ্ছে পিভি বাই আরটি। রাইট? পিভি বাই আরটি। আচ্ছা, এখান থেকে খেয়াল করে দেখো যে আর এর মানটা কি হবে। আর এর মানটা মিলে ডিপেন্ড করে আমি পি এবং ভি এর কোন এককগুলো নিচ্ছি বা কোন ভ্যালুগুলো নিচ্ছি। যদি আমি প্রেসারটাকে এবং আয়তনটাকে এসআই ইউনিটে নেই, তাহলে আর এর মানটা হবে 8.314, এত জুল পার মোল পার ক্যালভিন। রাইট? আচ্ছা, আর যদি আমি প্রেসারটাকে নিলাম এটিএম ইউনিটে, আয়তনটাকে নিলাম হচ্ছে লিটার ইউনিটে, তখন মানটা আসবে হচ্ছে 0.0821, তাই না? লিটার এটিএম পার মোল পার ক্যালভিন, এরকম বিষয়টা। ওকে, এইসব মোটামুটি আশা করি আমরা জানি। তাহলে এই ফর্মুলাগুলো তোমার হচ্ছে মাথায় রাখতে হবে। ওকে, এই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখা দরকার। আচ্ছা, তো এটা যদি আমাদের হয়ে যায়, চলো আমরা আম, আগাই। আচ্ছা, চলো হচ্ছে আমরা অঙ্কের দিকে চলে যাই। আচ্ছা, দেখো এখানে একটা প্রশ্ন বলা হয়েছে যে একজন লোক প্রতি প্রশ্বাসে 3 সিসি, মানে কি 3 সেন্টিমিটার কিউব, হ্যাঁ? তো সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এটা আমি এখানে লিখে দিই, উপরে লিখি, দেখো 1 সিসি মানে হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার, মানে 1 cm কিউব। এবং আমরা জানি যে কিউবিক সেন্টিমিটার যেই কথা, এমএল কিন্তু একই কথা। রাইট? এটাই গেল হচ্ছে আমাদের বিষয়টা। ওকে, পরবর্তীতে কি বলা হয়েছে দেখো, এই 3 সিসি বায়ুসে গ্রহণ করে, যার 21% হচ্ছে অক্সিজেন। ঠিক আছে? অর্থাৎ যদি আমাদের বাতাস 100 সিসিতে হয় হয়, তাহলে অক্সিজেন হবে 21 সিসি, এরকম বিষয়টা।
এখন লোকটি হচ্ছে কত অণু অক্সিজেন একবার প্রশ্বাসে গ্রহণ করে। তার মানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের ওই মোল সংখ্যার জিনিসটাই ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো কন্ডিশনের কথা বলা হয় নাই, যেটা কোন তাপমাত্রায় কোন চাপে না হয়েছে। যদি এরকম না বলা থাকে, আনটিল অ্যান্ড আদারওয়াইজ প্রুভড, আমরা সবসময় এটাকে এসটিপি ধরবো। অর্থাৎ যদি প্রশ্নের ইনফরমেশন এমন কিছু না দেওয়া থাকে যেটা দিয়ে প্রুভ হয় যে এটা এসটিপি না, সেই সব ক্ষেত্রে আমরা সেটাকে এসটিপি ধরতে পারবো। সোজা কথায় বললে, যদি কোনো কন্ডিশন না বলা থাকে, আমি এটাকে কি ধরতে পারি? এটাকে আমরা এসটিপি ধরতে পারি। আমার কথা কি বুঝা গেল? আশা করি ভাই তোমরা বুঝতে পারছো। তাহলে একটু গেলে আমরা একটু মূল সংখ্যার ফর্মুলাটা বসায় ফেলি। এন ইকুয়াল টু, খেয়াল করে দেখো, অবশ্যই এখানে এসটিপি হলে আয়তনের জন্য কি সব ফর্মুলা বসবে? ভি বাই 22.4, তাই না? এবং যেহেতু এখানে অণুর সংখ্যা বের করতে বলছে, সো আমরা এন এর ক্যাপিটাল এন এর ফর্মুলাটা বসাবো। এন বাই এন এ, তাই না? সেখান থেকে আমাদের খুব ইজিলি কিন্তু প্রশ্নের মান বা উত্তরটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে শুধুমাত্র ক্যাপিটাল এন এর মানটাই বের করতে হবে, তাই না? এখন ভি এর মানটা কত? ভি এর মানটা কি আমাদের 3 সেন্টিমিটার কিউব বা 3-এর মানটা বসবে? উত্তর হচ্ছে না, কারণ 3 কিন্তু পুরোটাই অক্সিজেন নাই। 3-এ কত পার্সেন্ট অক্সিজেন আছে দেখো, 21% অক্সিজেন আছে। তার মানে তুমি যদি বলতে চাও 100 সিসি বাতাসে অক্সিজেন থাকে হচ্ছে তোমার 21 সিসি, রাইট? এরকম বিষয়টা তাহলে একের জন্য কত আর 3-এর জন্য কত, বিষয়টা কিরকম হলো দেখো। 21/100 ইন্টু 3, এত সিসি কিন্তু আমাদের এখান থেকে আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা, এটা করলে কত আসে? যে 0.63 এত সিসি আসে, তাই না? বা তুমি বলতে পারো 0.63 ইন্টু 10⁻³ এত লিটার, তাই না? এমএল থেকে আমি লিটারে চলে গেলাম। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই দিই, 0.63 ইন্টু 10⁻³ এটা হচ্ছে ভি, সাথে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই, আমরা বসাবো হচ্ছে 22.4, 22.4, তাই না? ওকে, গেল। তাহলে এতটাই আমাদের অণুর সংখ্যা চলে আসবে, রাইট? আচ্ছা, তাহলে এটা হিসাব করলে পাই হচ্ছে 1.7 ইন্টু 10⁻19, 1.7 ইন্টু 10⁻19, এতটি হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশন বি। তাহলে আশা করি ভাই জিনিসটা তোমাদের ক্লিয়ার হইলো। ওকে, তো চলো হচ্ছে আমরা এখান থেকে আগাই। ওকে, পরেরটা কি বলা হয়েছে যে 18 গ্রাম গ্লুকোজে অণুতে কতগুলি কার্বন পরমাণু আছে। তার মানে অবশ্যই এখানে তোমাকে খেয়াল করতে হবে, তোমাকে কিন্তু অণু থেকে পরমাণু হিসাবটা করতে বলছে, তাই না? তার মানে এখানে যদি আমি ক্যাপিটাল এন এর মানটা বের করি, তাহলে বলো তো কিসের মান বের হবে? অণু নাকি পরমাণু? অবশ্যই গিভেন ডেটা বা গিভেন স্যাম্পলের উপর আমাদের ক্যাপিটাল এন এর ধর্মটা নিয়ন্ত্রণ কর নির্ভর করে তুমি বলতে পারো। ওকে, আচ্ছা, তার মানে আমাদের দেওয়া আছে গ্লুকোজের অণু, তার মানে ক্যাপিটাল এন এর মান কিন্তু অণুতেই বের হবে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে বলতে পারো ভাই, আমি অণু থেকে কিভাবে পরমাণু বের করতে পারি, তাই না? এটা তো আমাদের এখন ডাউট, সেটা আমরা দেখবো, সমস্যা নেই। তাকে দেখি আমরা গ্লুকোজের সংকেতটা কিরকম হয়। আচ্ছা, গ্লুকোজের ক্ষেত্রে সংকেত কিরকম হবে? C6H12O6, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই গ্লুকোজ, রাইট? আচ্ছা, তো এখন তুমি যদি এটা ভর বের করতে চাও, তাহলে ভর বের করো। এটার জন্য ক্যাপিটাল এমটা কত আসবে? আণবিক ভর বা মোলার ভর, এটা আসে হচ্ছে 180, তাই তো? 180 গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা কিন্তু ডাব্লিউ এর মান দেওয়া আছে, এম এর মান আমরা জানি, জাস্ট আমাদের ক্যাপিটাল এনটা বের করতে হবে। সো আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। এখান থেকে জাস্ট ক্যাপিটাল এন বের করলে আমাদের প্রথম স্টেপ শেষ। সো 18/180 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। ওকে, তো আশা করি ভাই জিনিসটা বুঝতে পারলাম। এখন এখানে ঝামেলা আছে, দেখো এই মানটা আসে হচ্ছে 6.02 ইন্টু 10⁻,
10⁻²২ তাই না? এ হচ্ছে আমাদের অণুর সংখ্যা। অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এই ক্যাপিটাল এন কিন্তু কি বোঝায়? গ্লুকোজ অণুর সংখ্যা বোঝাবে। ওকে। তো আমাদের জানতে চাওয়া হয়েছে কি, আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কতগুলা কার্বন পরমাণু থাকে। তাহলে এখন আমাকে বলো, একটা গ্লুকোজ অণুতে কার্বন পরমাণু কয়টা থাকবে? 6টা। তাহলে ঐকিক নিয়ম, এতগুলা গ্লুকোজ অণুতে কার্বন পরমাণু কয়টা থাকবে? এটা 6 গুণ। তো সুতরাং বলবা, সুতরাং আমাদের কার্বন পরমাণুর সংখ্যা সেটা হবে কি 6 গুণ n। ওকে, খেয়াল করে দেখো, 6 × 6.02 ইন্টু 10⁻²২। এটা আসা হচ্ছে 3.612, 3.612 ইন্টু 10⁻23। এইটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন এ। আশা করি ভাই জিনিসটা তোমাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, চলো তাহলে আমরা আগাই। আচ্ছা দেখো, পরের প্রশ্নটা 0.2 গ্রাম, 0.2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে কি পরিমাণ হাইড্রোজেন অণু আছে? এখন এই প্রশ্নটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল? দেখে তো স্ট্রেট ফরওয়ার্ড মনে হচ্ছে, আগের সূত্র। দেখো এখানে মেনলি সমস্যাটা হচ্ছে হাইড্রোজেনটা নিয়ে। এখন যখন আমি বলবো আমার কাছে হাইড্রোজেন আছে, তাহলে তুমি আমাকে বলো তুমি কি বুঝবা? তুমি কি আহ হাইড্রোজেন বলতে, হাইড্রোজেন বলতে হাইড্রোজেন পরমাণু বুঝবা, নাকি হাইড্রোজেন অণু বুঝবা, হাইড্রোজেন গ্যাস বুঝবা? কোনটা বোঝা সম্ভব? দেখো, স্ট্যান্ডার্ড ওয়েতে আমাদের একসেপ্ট করা উচিত হচ্ছে হাইড্রোজেন পরমাণু। ওকে, যতক্ষণ না আমি বলবো এটা হচ্ছে একটা হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন গ্যাস, ততক্ষণ আমরা অণু ধরতে পারি না। বাট তুমি যদি প্রশ্নের ডাটাগুলো খেয়াল করে দেখো, এখানে বের করতে বলা হয়েছে কি পরিমাণ হাইড্রোজেন অণু আছে। তো আমরা কিন্তু নর্মালি পরমাণু থেকে অণু সংখ্যা বের করতে পারি না, তাই না? বের করা যায়, বাট আমরা নর্মালি করি না। ওকে, আমরা কিন্তু কি করি, অণু থেকে অণু করতে পারি, পরমাণু থেকে পরমাণু করতে পারি, অথবা অণু থেকে কিন্তু আমরা পরমাণু করতে পারি। একটু আগে আমরা যে অঙ্কটা করে আসলাম, বাট পরমাণু থেকে নর্মালি কিন্তু আমরা অণু করি না। সো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এইটাকে ধরবো হচ্ছে হাইড্রোজেন অণু। যেহেতু অণু বের করতে বলছে, আমরা হচ্ছে অণু থেকে মেনলি অণু বের করে দিই। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ধরবো হচ্ছে হাইড্রোজেন গ্যাসের অণু। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখন তুমি যদি এখানে মানে সংখ্যাটা যদি বের করতে চাও, পরিমাণ বলতে আসলে তো গ্রামের পরিমাণটা বোঝায়, বাট এখানে মেনলি অণুর সংখ্যা বের করতে বলছে। সো আমাদের এন এর ফর্মুলাটা এখানে বসে যাবে, W/M। জাস্ট এখানে আমাদের ক্যাপিটাল এন এর মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যাপিটাল এন এর মানটা কি আসে? ডাব্লিউ মান হচ্ছে 0.2, আর হচ্ছে মোলার মাস কত হবে হাইড্রোজেন গ্যাসের 2, এবং এন এ হচ্ছে 6.02, 10⁻23। ওকে। আচ্ছা, তাহলে এটা মান আসা হচ্ছে 6.02 ইন্টু 10⁻22। ওকে, আশা করি ভাই জিনিসটা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন ডি। ওকে। আচ্ছা, এই গেল হচ্ছে বিষয়টা। চলো আগাই। আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করি যে বাংলাদেশের প্রতিটি মানুষ যদি তাদের তৈরি জৈব বর্জ্য থেকে প্রতিদিন 1800 অণু মিথেন গ্যাস তৈরি করে, তাই না? মিথেন কি, CH4, হওয়ার জন্য দায়ী হয়, তাহলে প্রতিদিন কি পরিমাণ গ্যাস তৈরি হবে? এখন যে দেখো এটা হচ্ছে প্রতিটি মানুষের কথা বলা আছে, বাট টোটাল বের করতে বলছে কি 17 কোটি ধরে, তাই না? এখন আমাকে বলো যে 17 কোটির জন্য কতগুলো শূন্য বসবে। তো এগুলো যদি একটু কনফিউশন হয়, তোমরা হচ্ছে সবসময় মিলিয়ন বিলিয়ন এই সিস্টেমগুলো মনে রাখবা। মিলিয়ন মানে 10⁶, বিলিয়ন মানে 10⁹। তো 17 কোটি, এটা মানে হচ্ছে 170 মিলিয়ন। তো এটা কি বোঝাবে? 170 ইন্টু 10⁶। ওকে, এটা বোঝায়। সো এখন কিন্তু আমাদের আর জিরো নিয়ে কোনো কনফিউশন হবে না।
তো গেল হচ্ছে আমাদের বিষয়টা। এবার খেয়াল করে দেখো, একজন মানুষ যদি 1800 অণু তৈরি করে, তাহলে পুরো 17 কোটি মানুষ কত অণু তৈরি করবে, সেটাই তো আমাদের ক্যাপিটাল এন এর মান, তাই না? এটাও তুমি কি করবা, ঐকিক নিয়মে চলে যেতে পারো। তার আমাদের তাহলে তুমি ক্যাপিটাল এন এর জন্য অবশ্যই 1800 সাথে 17 কোটি তুমি গুণ দিবা। দেন হচ্ছে আমরা গ্রাম বের করব। তার মানে এখানেও সেম ফর্মুলা, W/M ইকুয়াল টু N/N। এখানে জাস্ট ডাব্লিউ মানটা আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, যেহেতু এখানে মিথেন গ্যাসের কথা বলছে, মিথেন গ্যাস হচ্ছে CH4, এটার জন্য এম এর মান কত আসবে? 16, তাই না? তাহলে 16 হচ্ছে এম এর মান। এন এর ক্যাপিটাল এন এর মান হচ্ছে প্রতিদিন 1800 অণু তৈরি করে, এবং কত মানুষ তৈরি করবে? 170 মিলিয়ন। আচ্ছা, ডিভাইডেড বাই এন এ 6.02 ইন্টু 10⁻23। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এত গ্রাম আসবে। তাহলে এই পরিমাণটা আমরা যদি ক্যালকুলেট করি, আমাদের উত্তর চলে আসবে। এটা আসে হচ্ছে 8.13 ইন্টু 10⁻⁻12। 8.13 ইন্টু 10⁻⁻12 এত গ্রাম, রাইট? তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখি এটা কার সাথে মিললো। এটা হচ্ছে প্রথম অপশনটার সাথে কিন্তু মিলছে। ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা আগাই। পরেরটা কি বলেছে? দেখ, একটা পানিপূর্ণ পাত্র যদি প্রতি ঘন্টায় 1500 মিলিগ্রাম ওজন হারায়, তাহলে প্রতি সেকেন্ডে পাত্রটি থেকে কতটি জলীয় বাষ্পের পরিমাণ বের হবে? তাহলে ডাটা দেওয়া আছে প্রতি ঘন্টার জন্য, আর বের করতে বলছে প্রতি সেকেন্ডে। তাহলে এটা আমাদের একটু কারেকশন করতে হবে, বা এটা আমাদের একটু বুঝতে হবে। সো প্রতি ঘন্টা মানে কি? 1 ঘন্টার কথা বলেছে। তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড। তার মানে আমি বলতে পারি, এই 3600 সেকেন্ড সময় পানি কতটুকু চলে যায় বা জলীয় বাষ্প হয়ে? 150 মিলিগ্রাম, তাই না? তো 150 মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাই না? রাইট। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডের জন্য কত হবে বিষয়টা? 1 সেকেন্ডের জন্য হলে হচ্ছে 150 × 10⁻³ ডিভাইডেড বাই 3600। ওকে, এত গ্রাম হইলো, তাই না? তার মানে এটা তুমি হচ্ছে মনে রাখতে পারো, বা এটা দিয়ে তুমি অঙ্ক করতে পারো। তাহলে এটা হচ্ছে প্রতি সেকেন্ডের জন্য হিসাব। তাহলে প্রতি সেকেন্ডের জন্য ডাব্লিউ এর মান কিন্তু আমি পেয়ে গেলাম, তাই না? এটা হচ্ছে আমাদের সেই ডাব্লিউ এর মান। আচ্ছা, এখন আমাকে কি বলছে, কি অনুসংখ্যা বের করো। সো আমাদের কিন্তু W/M ইকুয়াল টু N/N এই ফর্মুলাটাই বসে যাবে। সো এন এর মান কত হবে? ডাব্লিউ এর মান হচ্ছে, আমরা কিন্তু দেখলাম, এই হিসাবটা করি যে 150 × 10⁻³ ডিভাইডেড বাই 3600। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ মান, ডিভাইডেড বাই এম। এম মানে কি? পানির জন্য হচ্ছে 18, তাই না? আচ্ছা, আর অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। ওকে, এটা করলে কিন্তু আমরা কি পাবো? জলীয় বাষ্পের অণুর সংখ্যা পেয়ে যাব। ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 1.394, 1.394 ইন্টু 10⁻18, ইন্টু 10⁻18। এইটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, খুব ভালো একটা প্রশ্ন, যে 10 গ্রাম C14 এই মৌলের নিউট্রনের ভর কত? ওকে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে এখানে আসলে কোন ডাটাটা চাওয়া হয়েছে। সেটা কিন্তু কোনো পরমাণুর ভর বা অণুর ভর চাওয়া হয়নি, সেটা চাওয়াই হয়েছে নিউট্রনের ভর। ওকে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো, আমরা যে কার্বন সম্পর্কে জানি, সে কার্বনটা আসলে কি? সেটা কিন্তু C12, তাই না? এটা আমরা মোলার ভর কত বলছিলাম? এটা কিন্তু মোলার ভর বলছিলাম হচ্ছে 12 গ্রাম, কারণ সেখানে 6টা প্রোটন 6টা নিউট্রন থাকে। বাট এইখানে সেটা কিন্তু C14 বলা, তাহলে এটার জন্য কি এম এর মান 12 হবে? না। এটার জন্য 6টা প্রোটন, যার জন্য 6 এটিএম আসে আমাদের মান, এবং সাথে কিন্তু 8টা নিউট্রন আছে, তার জন্য কিন্তু 8 এটিএম আসে। তাহলে 6 আর যোগ করলে কত আসে? 14। 14 এটিএম, তুমি সেটাকে গ্রাম এককে প্রকাশ করে দাও, তাহলে কত হয়ে যায়? 14 গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমাদের এখনকার মোলার মাসের পরিমাণ। বুঝতে পারলাম? আচ্ছা, এখন এখানে আর কি খেয়াল করব? এখানে আরেকটা জিনিস খেয়াল করে, কার্বন পরমাণুর মধ্যে
কতগুলো নিউট্রন পাবো, যেটা আমি অলরেডি বলে ফেলছি। এখানে নিউট্রন সংখ্যা কত আসবে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা আমি বাদ দিব, তার মানে 8। অর্থাৎ একটা সিঙ্গেল কার্বন 14 অণুতে নিউট্রন থাকে কয়টা, 8টা। ওকে, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তার মানে আমরা কিন্তু এটাকে এইভাবেও বলতে পারি যে 1 মোল কার্বন 14, এটার মধ্যে কতটুকু নিউট্রন আছে, 8 মোল নিউট্রন আছে, রাইট? 8 মোল নিউট্রন আছে, বলা যায় না এটা? এটাও কিন্তু বলা যায়। তার মানে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে কার্বনের মোল সংখ্যা বের করা। ওকে, দ্বারা আমরা সেটাকে 8 দিয়ে গুণ করে নিউট্রনের মোল সংখ্যায় নিয়ে যাব, তাই না? দেন হচ্ছে নিউট্রনের ভর দিয়ে গুণ করে আমরা খুব ইজিলি চলে যাব হচ্ছে আমাদের পরিমাণে, হ্যাঁ, ভরের মধ্যে চলে যাব। আচ্ছা, এখন তাহলে আসো আমরা কাজটা করা শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কার্বনের মোল সংখ্যা বের করতে হবে, হ্যাঁ? তাহলে কার্বনের মোল সংখ্যা বের করার জন্য এন অফ কার্বন প্রদত্ত ভর বাই মোলার ভর, এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করতেছি। প্রদত্ত ভর হচ্ছে 10 মিলিগ্রাম, সো 10 × 10⁻³ আচ্ছা, আর মোলার ভর কত হবে, 14। এখানে কিন্তু বাড়ানো বসানো যাবে না। 7.14 × 10⁻⁴ এত মোল আসে। ওকে, এত মোল হচ্ছে আমাদের কার্বনের সংখ্যা। তাহলে আমাকে বলো যে নিউট্রনের মোল সংখ্যা কত হবে, এন অফ নিউট্রন, জাস্ট এই সংখ্যাকে আমরা 8 দিয়ে গুণ করে দিব, তাই না? সো 8 × NC, তাহলে আমাদের মানটা কত আসে, 5.714 ইন্টু 10⁻³ এত মোল আসে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, মোল সংখ্যা থেকে জাস্ট এটার পরিমাণে চলে যেতে হবে। তার জন্য আমরা কি করব, আবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, W/M, তাই না? তাহলে আমরা যদি এখানে একই ফর্মুলা ইউজ করি যে এন অফ নিউট্রন ইকুয়াল টু কি আসবে, W/M। এখানে খেয়াল করে দেখো, আমাদের বের করতে হবে শুধুমাত্র ডাব্লিউ মান। তার মানে আমি কি করব, নিউট্রনের মোল সংখ্যা সেটা হচ্ছে 5.714 10⁻³ সেটাকে আমি জাস্ট তার মোলার ভর দিয়ে গুণ দিব। এখন মোলার ভর কিভাবে বের করতে পারি, আমি একটা নিউট্রনের ভর দিব, সেটাকে তার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিব, তাহলে তো 1 মোল নিউট্রন বোঝায়, তাই না? তাহলে একটা নিউট্রনের ভর হচ্ছে 1.675, এটা গুণগত রসায়নের পড়া, ইন্টু 10⁻⁻24 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এটা করলে আমি যে পরিমাণটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। আসলে হচ্ছে আমাদের 5.76 ইন্টু 10⁻⁻3, তাই না? এত গ্রাম আসে। তো গ্রাম থেকে যদি আমি কেজিতে যাইতে চাই, আরো 1000 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 5.76 ইন্টু 10⁻⁻6 এত কেজি। এটাই হচ্ছে আমাদের উত্তর, রাইট? আচ্ছা, তো দেখি এখানে কোথায় আছে, অপশন ডি। ওকে, তো আশা করি তোমরা ভাই জিনিসটা বুঝতে পারলা। চলো হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কি বলা হচ্ছে এখানে, অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন ইজ 16, হাউ মেনি গ্রামস অফ ইলেকট্রনস, অর্থাৎ এখানে ইলেকট্রনের পরিমাণ বের করতে বলা হয়েছে, আর দেয়ার ইন 1 মোল অফ অক্সিজেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখি, আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8, রাইট? তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, বলা যায় 1 মোল অক্সিজেনে 8 মোল প্রোটন অর্থাৎ 8 মোল ইলেকট্রন আছে, রাইট? এরকমই তো বিষয়টা। তার মানে আমি কি করব, আমরা এখানে অক্সিজেনের পরিমাণটা দেখব, সেখান থেকে আমরা আলটিমেটলি ইলেকট্রনের পরিমাণে চলে যাব। খেয়াল করে দেখো প্রশ্নে কত মোল বলা অক্সিজেন, আসলে 1 মোলই বলা। তার মানে এখানে আমাদের ইলেকট্রন কত মোল আছে, 8 মোল আছে, তাই না? তার মানে আমাদের ডাব্লিউ পরিমাণটা কিন্তু সরাসরি বের হয়ে যাবে কিভাবে, দেখো আমাদের ফর্মুলা কি, এন ইকুয়াল টু W/M। এখান থেকে আমরা কিন্তু ডাব্লিউ মানটা বের করতে পারবো। মোল সংখ্যা উইচ ইজ ইকুয়াল টু 8, যেহেতু ইলেকট্রনের কথা বলছে, তাই না? আমরা তো ইলেকট্রন নিয়ে আলোচনা করতেছি, তাই না? আমরা তো ইলেকট্রনের কথা বলতেছি, এই জন্য 8 বসালাম। তাহলে বলো মোলার ভর কার বসবে, ইলেকট্রনের। প্রত্যেকটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 এত গ্রাম, কিন্তু 1 মোল হলে অবশ্যই সেটাকে আমরা
6.02 ইন্টু 10⁻23 দিয়ে গুণ দিব। ওকে, তাহলে আমাদের উত্তর চলে আসবে 4.38 ইন্টু 10⁻³ তাই না, এত গ্রাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, দেখো তো আমাদের এখানে অপশনে কি আছে। মোটামুটি বলতে পারো যে এই যে সি নাম্বার যে অপশনটা আছে 4.03, এই মানটাই কিন্তু কাছাকাছি, সো আমরা কিন্তু এখানে সি অপশন দেখাবো। ওকে, আশা করি ভাই এটা তোমাদের ক্লিয়ার হলো। পরেরটা আসি, কি বলা হয়েছে দেখো যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে আমি 2 × 10⁻20 এতটি অণু সরিয়ে নিলাম, তাহলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। তাহলে প্রথম পরিমাণ কিন্তু অলরেডি আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে, সেটা হচ্ছে 10 গ্রাম। 10 গ্রাম থেকে এইটার জন্য যে পরিমাণটা আসে সেটা বিয়োগ করে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, সো এটার জন্য কত পরিমাণ আসে সেটা বের করলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো আমি কিভাবে সেটা বের করতে পারি। অবশ্যই মূল সংখ্যা যে ফর্মুলা আমরা শিখছি সেখান থেকে কিন্তু বের করতে পারবো। ওকে, এখান থেকে আমরা কি করব, ডাব্লিউ মানটা বের করব। ক্যাপিটাল এন হচ্ছে 2 × 10⁻20। হ্যাঁ, মোলার ভর কত ক্যালসিয়াম কার্বনটার জন্য হচ্ছে 100, হিসাব করে দেখো। আর এন এ হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। ওকে, আচ্ছা, তাহলে এই পরিমাণটা কত আসে, এটা আসবে হচ্ছে 0. এটা এত গ্রাম, তো এটা আসে হচ্ছে 0.0332 গ্রাম। ওকে, তাহলে আমাকে বলো যে এখানে আসলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে, ডেল ডাব্লিউ, তাই তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আগের পরিমাণ 10 গ্রাম থেকে আমি 0.0332 গ্রাম বিয়োগ করে দিব, তাই না? তার মানে এটা হয় তোমার 9.96 এরকম, 9.967 এরকম আসে উত্তর। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। ওকে, আশা করি ভাই জিনিসটা তোমাদের ক্লিয়ার হইলো। চলো আগাই। আচ্ছা, পরে দেখো আমাদের রিটেনের প্রশ্ন, যে আমি একটা পেন্সিল দিয়ে একটা কথা লিখলাম, বইটার নাম লিখলাম, এটা লিখতে 0.55 মিলিগ্রাম গ্রাফাইট আমার খরচ হলো। এখন গ্রাফাইটে কি আছে বলো তো? গ্রাফাইট কিন্তু মেনলি কার্বন পরমাণু, বুঝতে পারলাম? এটা হচ্ছে মেনলি কার্বন পরমাণু। ওকে, তার মানে কার্বনের এখানে একটা পরিমাণ দেওয়া আছে। ওই লেখার জন্য বা ওই লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এখানেও কিন্তু আবার সেম জিনিস, আমরা কি করব, এখানে মূল সংখ্যার ফর্মুলা অ্যাপ্লাই করব, W/M = N/N এ। দেখছো, এই সিঙ্গেল ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করতে পারতেছি। আচ্ছা, এখানে আমাদের জাস্ট ক্যাপিটাল এন এর মানটা বের করতে হবে। ডাব্লিউ মান হচ্ছে 0.55 মিলিগ্রাম, অর্থাৎ সেটাকে আমরা 10⁻³ দিয়ে গুণ করে গ্রামে নিয়ে যেতে পারি, তাই না? সাথে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ 6.02 10⁻23 ডিভাইডেড বাই আমাদের আসবে কত, এম। কার্বনের জন্য সেটা হচ্ছে 12, তাই না? তাহলে এতটি আমাদের পরমাণু হবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে পরিমাণটা কত আসে, 2.76 × 10⁻19। 2.76 × 10⁻19 এতটি পরমাণু। ওকে, তাহলে উত্তর কিন্তু এইটাই। তাহলে আশা করি ভাই জিনিসটা বুঝতে পারলাম, এটা কিন্তু নতুন কিছুই না, আমরা যা পড়ছি তাই। আচ্ছা, এবার আসা হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে বি নাম্বারটা। কি বলছে, অক্সিজেন দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করতে হয়েছে। তাহলে এখানে যে কার্বন পরমাণুগুলো আছে সেগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি কোন গ্যাসটা তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, রাইট? খুব ইজি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন এটাকে আমরা কি করলাম, এসটিপি তে দহন করলাম আর কি, এবং সেটার আয়তন জানতে চাওয়া হয়েছে, মানে V/22.4-এর হিসাবটা, তাই না? তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে কিন্তু আমাদের, তুমি বলতে পারো যে এখান থেকে বলা যায় যে N = W/M, উইচ ইজ ইকুয়াল টু V/22.4। ওকে, খেয়াল করে দেখো এখানে কিন্তু মোল সংখ্যার কোনো সমস্যা নাই, এটা 1 মোল এবং এটা কিন্তু 1 মোল। ঠিক আছে, এই সমীকরণ ভিত্তিক গণনা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, আচ্ছা, তাহলে আপাতত এটা প্যারা নাই তো। তাহলে দেখো আমাদের কার্বনের পরিমাণ হচ্ছে
55 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে তার মোল সংখ্যা, তাই না? এটাকে যদি আমি 22.4 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের কি বের হয়ে আসবে? আয়তন লিটারে বের হয়ে যাবে, তাই না? এটা কিন্তু আমাদের আয়তন লিটারে বের হয়ে আসবে। সেটা আসে হচ্ছে 1.0267 ইন্টু 10⁻³ 1.0267 ইন্টু 10⁻³ এত লিটার। এটা হচ্ছে তাহলে আমাদের এখানে উত্তর গেল। তো আশা করি ভাই এটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা সামনের অঙ্কের দিকে যাই। আচ্ছা, তাহলে এখানে যে কথাটা বলা হয়েছে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, যে একটি ধাতুর দুইটা অক্সাইড দেওয়া আছে, হুম, রাইট? তার মধ্যে অক্সিজেনের পরিমাণ কত? যথাক্রমে 27.6% এবং 30%। ঠিক আছে। আচ্ছা, যদি প্রথম অক্সাইডের রাসায়নিক সংকেত এরকম M3O4 হয়, এম বলতে মেটাল বোঝানো হচ্ছে, তাহলে দ্বিতীয় অক্সাইডের সংকেত আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখি, এখানে যদি আমাদের ধাতুর ভরটা যদি হয় এম, ঠিক আছে, আমরা স্মল এম, ওকে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো এই M3O4 এখানের আণবিক ভরটা কত হবে, তাই না? আণবিক ভর মানে ক্যাপিটাল এম, এইটার মান আসে হচ্ছে 3m + 4 × 16, তাই না? অর্থাৎ 64, রাইট? এত গ্রাম আসে, ওকে। তাহলে এখন এখান থেকে কি বলা যায়, একটু ঐকিক নিয়ম আমাদের ফলো করতে হবে। দেখো, পার্সেন্টেজের মানটা দেওয়া মানে কি জানো? এটা মানে হচ্ছে প্রতি 100 গ্রামে ওই স্পেসিফিক পরমাণুটা বা ওই স্পেসিফিক মৌলটা কত পরিমাণ থাকে। তো আমরা কিন্তু এখানে অণুর ভর থেকে বা হুম, যৌগের ভর থেকে আমরা ওই পরমাণুর ভরে চলে যাব, ঠিক আছে? বা আমরা এখানে যৌগের ভর থেকে ওই স্পেসিফিক মৌলের দিকে চলে যাব, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি বুঝতেই পারতেছি, আমি এই যে ইকুয়েশনটা বের করলাম সেখান থেকে কি বলা যায়, 3m + 64, এত গ্রাম অণুর মধ্যে বা এত গ্রাম যৌগের মধ্যে আমরা অক্সিজেন কি পরিমাণ পাবো? 64 গ্রাম, ওকে, এরকম বিষয়টা। তাহলে একের জন্য কত এবং 100-র জন্য কত, রাইট? এটা করলে কত আসে দেখো, 64/3m + 64 ইন্টু 100, এত গ্রাম পাওয়া যায়। তাহলে তুমি বলতেই পারো যে প্রশ্ন মতে এই যে পরিমাণটা বের হইলো, এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া প্রথম অক্সাইডের জন্য, সেটা হচ্ছে 27.6, ওকে। তো এখান থেকে আমরা কি করব, খুব সুন্দর করে স্মল এম এর মানটা বের করে নিয়ে আসবো। তো এখানে স্মল এম এর মানটা কত আসে? 55.96 এত গ্রাম আসে। বুঝতে পারলাম, তার মানে এটা নিশ্চয়ই আয়রন, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, ওটা আমাদের বের করতে বলা হয় নাই, তাহলে আমরা এই জিনিসটা একটু মার্ক করে রাখি, এটা আমাদের লাগবে। আচ্ছা, পরবর্তীতে কি বলা হয়েছে? পরবর্তীতে দেখো যে দ্বিতীয় অক্সাইডের জন্য আমাদের সংকেতটা বের করতে বলা হয়েছে। তো ধরলাম দ্বিতীয় অক্সাইডের, ধরি দ্বিতীয় অক্সাইডের সংকেত হচ্ছে MOX, ওকে। তাহলে এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই, এখানে আপনি MXO বা M2OX এভাবে কেন ধরলেন না? ধরা যায়, তুমি যে কোনো ইচ্ছা ধরতে পারো, সেক্ষেত্রে এক্স এর বিভিন্ন মান আসবে। তো এখন দেখো, এখানেও কিন্তু আমাদের এক্স এর একটা স্পেসিফিক মান আসবে, সেটা নিয়ে আমরা কাজ করব, সেটা আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই সমীকরণ অনুযায়ী এই ক্ষেত্রে তার মোলার ভরটা কত আসে, একটু খেয়াল করি, যে এম এর জন্য কত আসবে। এখানে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি 55.96, এবং অক্সিজেন আছে এখানে কতগুলা, এক্স সংখ্যক, তার মানে 16x, রাইট? তার মানে এখান থেকেও তুমি কি করতে পারো, একই রকম ভাবে অনুরূপ ভাবে তুমি আগাতে পারো, তাই না? তাহলে অনুরূপ ভাবে তুমি বলতে পারো কি, এখানে যেভাবে করছিলা যে অক্সিজেনের জন্য হচ্ছে 16x ডিভাইডেড বাই 55.96 প্লাস 16x ইন্টু 100, উইচ ইজ ইকুয়াল টু কি আসবে দেখো, 30 চলে আসবে, তাই না? আচ্ছা, তো এখান থেকে যদি আমি এক্স এর মানটা সলভ করি, তাহলে এটা কত আসবে, 1.49 আসে। তুমি এটাকে 1.5 ধরতে পারো, বা এটাকে আমি ভগ্নাংশ নিলে একটু ইজি হয়, 3/2। তারপর সুতরাং আমাদের MOX টা কত আসবে? এটা আসবে হচ্ছে MO 3/2, উইচ ইজ ইকুয়াল টু
M2O3, মানে 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই ফেরিক অক্সাইড। হুম। আচ্ছা, তাহলে এটাই আমাদের উত্তর। তো আশা করি ভাইয়া এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, চলো আমরা আগাই। আচ্ছা, পরবর্তীতে কি বলা হয়েছে, নতুন একটা টাইপ, সেটা হচ্ছে শতকরা পরিমাণ সম্পর্কিত গণনা আমাদের করতে হবে। তো অলরেডি কিন্তু আমরা একটা গণনা দেখে ফেলছি যে 100 গ্রামের জন্য কিভাবে হিসাব করতে হয়। তো এখানে আমাদের নতুন করে পড়তে হবে হচ্ছে শতকরা সংযুতি। ঠিক আছে, শতকরা সংযুতি, সংযুতি বলা উচিত বা সংযুক্তিও বলা যেতে পারে। আচ্ছা, তো শতকরা সংযুক্তি আমরা কিভাবে বের করি সেই মেথডগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। ওকে, আমরা অঙ্কের মাধ্যমে দেখলে এই জিনিসটা আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা একটু শতকরা পরিমাণের হিসাবগুলো দেখি যে 100 গ্রামে কিভাবে করতে পারি। দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন ব্লু ভিট্রিয়ল, এটার মধ্যে কেলাস পানি পরিমাণটা কিরকম হবে। তো আমাদের প্রথমে জানতে হবে ব্লু ভিট্রিয়লের সংকেতটা কি। হ্যাঁ, বা নীল তুত যেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের CuSO4 এবং হচ্ছে 5H2O। ঠিক আছে, রাইট? তার মানে এখানে যে 5H2O কথাটা আমি বললাম, এইটাই হচ্ছে আমাদের সেই কেলাসিত পানি। বুঝতে পারলাম কি? আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে আমরা যদি এটা পরিমাণটা বের করতে চাই। আচ্ছা, তাহলে এটার জন্য আমাদের আণবিক ভরটা কত আসবে বা মোলার ভরটা কত আসবে, তুমি হিসাব করে ফেলো। কপারের জন্য হচ্ছে 63.5, সালফারের জন্য হচ্ছে 32, অক্সিজেনের জন্য হচ্ছে 4 × 16, এবং 5টা এখানে কি আছে, পানি আছে। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের তার 1 মোলের ভর। এটা আসে 249.5, 249.5 এত গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, খুব সুন্দর করে ঐকিক নিয়মে চলে যাব। যে 249.5 এত গ্রাম ব্লু ভিট্রিয়লে পানি কতটুকু আছে, 5 × 18 বা 90 গ্রাম, বলা যায় না? এভাবে কিন্তু বলা যেতে পারে। তাহলে 249.5 এত গ্রাম ব্লু ভিট্রিয়লে আমাদের পানি থাকবে হচ্ছে 5 × 18 গ্রাম, এত গ্রাম কেলাসিত পানি থাকে, কেলাসিত পানি পাওয়া যাবে, রাইট? আচ্ছা, একের জন্য কত এবং 100-র জন্য কত, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে চলে আসবে। তাহলে 5 × 18 ÷ 249.5 ইন্টু সাথে হবে 100 দিয়ে গুণ। ঠিক আছে, এটাই আমাদের পার্সেন্টেজ উত্তর বের হয়ে আসবে। তাহলে এই মানটা আসে হচ্ছে 36.07, এরকম একটা মান আসে, 36.07। তাহলে উত্তর কি দাঁড়ালো, উত্তর হচ্ছে অপশন এ। আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, চলো আমরা আগাই। পরবর্তীতে কি বলা হয়েছে দেখো, এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে আমরা খুব মনোযোগ দিয়ে দেখি। At 11 degree Celsius temperature and 749 pressure, the weight of a gaseous hydrocarbon, অর্থাৎ একটা হাইড্রোকার্বন, সে হাইড্রোকার্বনের সংকেত কি হবে, নিশ্চয় কার্বন আর হাইড্রোজেন ছাড়া তো কিছু নাই, রাইট? এটাই তো যে বিষয়টা, ইজ 0.11 গ্রাম। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ইফ দি if in that compound there is 85.71% carbon, then what is its molecular formula? আচ্ছা, একটু খেয়াল করে দেখি, যেহেতু এখানে হাইড্রোকার্বন বলা হয়েছে, তো হাইড্রোকার্বনের মধ্যে কোন কোন পরমাণু থাকবে? নিশ্চয়ই কার্বন এবং হাইড্রোজেন থাকবে, রাইট? আচ্ছা, কার্বন বলা আছে তোমার 85.71%, তাহলে হাইড্রোজেন কত থাকবে? টোটাল যে 100% আমরা চিন্তা করতেছি, সেখান থেকে কার্বনের পরিমাণটা বাদ, তাই না? সো 100 মাইনাস 85.71% এখানে হবে। ওকে, 14.29, 14.29 এত পার্সেন্ট হয়। ওকে, আচ্ছা, তা এখন আমরা যদি এখান থেকে স্থূল সংকেতটা বের করতে চাই, সেখান থেকে আমরা মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেতে চলে যেতে পারবো, তাই না? এখানে মলিকুলার ওয়েট তো দেওয়াই আছে, ওটা আমরা পরে দেখতেছি। সো এই যে আমরা কি করলাম, এখানে হচ্ছে দুইটার শতকরা পরিমাণটা বের করে ফেললাম। ওই যৌগের 100 গ্রামের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন যথাক্রমে কত গ্রাম থাকে, সেটা আমি বের করে ফেললাম। এখন যদি ওই যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাতটা যদি আমি বের করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? এই যে শতকরা যে পরিমাণটা বের হয়েছে, তাদেরকে আমরা সুন্দর মতো তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা পারমাণবিক ভর দিয়ে এরকম ভাবে করে ভাগ করে দিলাম। ওকে, এটা হিসাব করলে পাওয়া যাবে 7.14, 7.14
এটা পাওয়া যায় হচ্ছে 14.29। তার মানে বুঝতেই পারতেছি, আমি যদি এটাকে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দিই, 7.14 দিয়ে যদি দুইটা সংখ্যাকে ভাগ করে দিই, এটা পাওয়া যাবে 1 এবং এটা পাওয়া যাবে 2। তার মানে সুতরাং এই যৌগটার স্থূল সংকেত কি হবে? এগুলো আসলে আমাদের 9-10-এর অঙ্ক, তাই না? স্থূল সংকেতটা হবে এখানে কার্বন আছে যতগুলা, হাইড্রোজেন আছে তার ডাবল, তাই না? রাইট, এরকম। তো আমি যদি এটার আণবিক সংকেত বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমি ধরবো এটার সাথে এন গুণিতক অবস্থায় আছে, তাহলে CH2 সাথে হচ্ছে এন। তাহলে এই জিনিসটার আমাদের আণবিক ভর কত আসবে? কার্বন হচ্ছে 12, সাথে হচ্ছে তোমার দুইটা হাইড্রোজেন, এটাকে তুমি এন দিয়ে গুণ করবা, তার মানে 14N। তাহলে প্রশ্ন মতে বলা যায় এই 14N এর ভরটা হচ্ছে কত? আণবিক ভরের সমান, তাই না? সেটা কত দেখো, সেটা কিন্তু বলা আছে 56, তার মানে 56। ওকে, সেখান থেকে আমরা যদি এন এর মানটা বের করে নিয়ে আসে, সেটা কত আসবে? আহ 7 × 56, তার মানে 4। ওকে, তার মানে এন এর মান 4। তাহলে তুমি যদি এখানে এন এর মানটা বসায় দাও, তাহলে আমাদের আণবিক সংকেতটা কি আসবে? C4H8, তার মানে এটা হচ্ছে একটা বিউটিন। ওকে, আশা করি ভাই জিনিসটা তোমরা বুঝতে পারলা। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে এই যে 11°C টেম্পারেচার, বা ধরো হচ্ছে এই যে 749 মিলিমিটার অফ প্রেসার, এগুলা কিন্তু কোনো দরকারই লাগলো না। এবং এই যে 0.11 গ্রাম, আর এই যে ভলিউম 46.43 ml, এগুলো কিন্তু কোনো কিছুরই কোনো প্রয়োজন পড়লো না। ওকে, তো মনে রাখতে হবে আমাদের এক্সামে কিন্তু এরকম কিছু ফলস ডাটা দেওয়া থাকতে পারে, হ্যাঁ, যেগুলোকে আমরা সিউডো ডাটা বলতে পারি, যেগুলো এমনি দেওয়া আছে, যেগুলো আমাদের কোনো প্রয়োজনে পড়বে না। সো এগুলো দেখে ঘাবড়ানোর কিছুই নেই, এরকম কিছু ফলস ডাটা দেওয়াই থাকতে পারে। তো তোমাদের জাস্ট কি করতে হবে, মেইন নিয়ম মতে অঙ্ক করে উত্তরটা বের করে ফেলতে হবে। ওকে, তো আশা করি ভাই এই জিনিসটা ক্লিয়ার হইলো। চলো আমরা আগাই। এখানে দেখো একই রকম বিষয়টা কি বলা হয়েছে, যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। ওকে, এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। এটার মধ্যে কার্বনের পরিমাণ বলা, হাইড্রোজেনের পরিমাণ বলা, তাই না? এবং কি বলছে, বাকি অংশ হচ্ছে অক্সিজেন, তার মানে 100 থেকে আমি বিয়োগ করে দিব। এবং যৌগটার বাষ্প ঘনত্ব বলা আছে, তাহলে আমাকে বলো আণবিক ভরটা বাষ্প ঘনত্বের কত গুণ? কিসের দ্বিগুণ? তো আমি এখানে 2 দিয়ে গুণ করে খুব ইজিলি 60 পেয়ে যাবো আণবিক ভর। সেখান থেকে আমরা এন বের করে ফেলতে পারবো, তার মানে একই অঙ্ক আসলে, বুঝতে পারছো? তার মানে আমি যদি চিন্তা করি এখানে আমাদের, যদি এটা কার্বোহাইড্রেট হয়, তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, তাই তো? বিষয়টা কিন্তু এরকম। আচ্ছা, কার্বনের পরিমাণ বলা হচ্ছে 39.9%, হাইড্রোজেনের পরিমাণটা বলা আছে 6.75%। তাহলে আমাকে বলো অক্সিজেনের পরিমাণটা কত আসবে? টোটাল 100% থেকে এই পরিমাণগুলো বাদ যাবে, 39.9 এবং 6.75, এই পরিমাণগুলো বাদ যাবে। তাহলে এখানে তোমার অক্সিজেনের পরিমাণটা আসা হচ্ছে 53.35, 53.35%। ওকে, ঠিক আছে। তাহলে এখন আর সবার সেম জিনিস, আমরা কি করব, অনুপাত বের করব। তাহলে 39.9, এটাকে আমি 12 দিয়ে ভাগ দিব। দেন 6.75, এটাকে আমি 1 দিয়ে ভাগ দিব, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এবং 53.35, এটাকে আমরা 16 দিয়ে ভাগ দিব। ওকে, আচ্ছা। তাহলে এই পরিমাণগুলো কত পাওয়া যাবে? 3.325, 6.75, এবং এটাও পাওয়া যাবে 3.33, এরকম পাওয়া যায়। ওকে, তার মানে তুমি যদি এটাকে সবচেয়ে ছোট সংখ্যা 3.325 দিয়ে ভাগ করে দাও, এটা আসে 1, এটা আসবে নিয়ারলি 2, এবং এটা আসে নিয়ারলি 1, তাই না? তার মানে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত আসলো? 1:1। ওকে, এই হলো বিষয়টা। তাহলে আমরা বুঝতেই পারলাম, আবার সেম জিনিস, যেখানে কি বলবা, সুতরাং স্থূল সংকেত হচ্ছে কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। তাহলে আণবিক সংকেত কি আসবে? এন ধরবা, CH2O সাথে হচ্ছে এন ধরলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন বলতেই পারো এটার জন্য আমাদের আণবিক ভরটা কত আসবে? কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন 2 এবং অক্সিজেন হচ্ছে 16, এত ইন্টু এন, তাই না? এটা আসে কত? এটা আসে হচ্ছে 30 এন। তাহলে প্রশ্ন মতে বলা যায়, প্রশ্ন মতে এই
30 N হচ্ছে আণবিক ভরের সমান, সেটাকে দেওয়া আছে, দেওয়া আছে বাষ্প ঘনত্ব। এই বাষ্প ঘনত্বকে আমরা সুন্দর মতো 2 দিয়ে গুণ করলে আবার আণবিক ভর চলে আসে। এখান থেকে এন এর মান কত আসলো? নিশ্চয়ই 2 আসলো, তাই না? 2 তুমি এখানে বসায় দাও, তাহলে আমাদের আণবিক সংকেতটা কত আসবে? আমাদের আণবিক সংকেতটা আসে হচ্ছে, এখানে লিখি যে CH2O, এখানে 2 বসালে আসবে হচ্ছে C2H4O2। বুঝতে পারলাম? তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, তো এইটা হচ্ছে আসলে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। যাই হোক, আমাদের এত কিছু লাগবে না, আমরা অঙ্ক করলে এনাফ। এটা হচ্ছে আমাদের, দেখো এটা কিন্তু নাই, তাই না? তাহলে অপশন ই। ওকে, এটা কিন্তু আমাদের অপশন ই হবে। আশা করি ভাই জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের। আচ্ছা, তো চলো আমরা আগাই। এরপর কি বলা আছে দেখো, ক্যারিয়াস পদ্ধতি। তো ক্যারিয়াস পদ্ধতি নিয়ে আমাদের বইয়ে তেমন আলোচনা নাই, এটা পুরাতন বইয়ে খুব সুন্দর করে বিস্তারিত ছিল। আচ্ছা, তো ক্যারিয়াস পদ্ধতিতে 0.186 গ্রাম জৈব যৌগ থেকে আমি কি করলাম, আমি বের করলাম হচ্ছে 0.475 গ্রাম সিলভার ক্লোরাইড। এখন বলছে ওই যৌগে, মানে ওই জৈব যৌগে ক্লোরিনের শতকরা পরিমাণ কত। এখন দেখো, এটা কিন্তু আমাদের একটু সতর্ক হয়ে করতে হবে। আমরা এখানে দুই স্টেপে আমরা অঙ্ক করব। প্রথম স্টেপে আমরা কি করব? প্রথম স্টেপে আমরা করব হচ্ছে ওই যৌগের মধ্যে কি পরিমাণ ক্লোরিন আছে সেটা আমরা বের করার চেষ্টা করব। দেন আমরা ওই জৈব যৌগের মধ্যে কি পরিমাণ ক্লোরিন আছে সেটা আমরা বের করব। ওকে, বিষয়টা কিরকম দেখো, খেয়াল করে। এখানে যৌগটা হচ্ছে আমাদের সিলভার ক্লোরাইড, তাই না? সিলভার ক্লোরাইড। ওকে, তো খেয়াল করে দেখো, সিলভারের ভর হচ্ছে 107.9, তাই না? তার মানে এটাকে তুমি ধরতে পারো হচ্ছে 108। এবং ক্লোরিন হচ্ছে 35.5 এত। তার মানে তুমি যদি এটার মোলার ভরটা বের করতে চাও, তাহলে মোলার ভর কত আসে? এটা আসে হচ্ছে 143.5, এত গ্রাম আসে। ওকে, তার মানে এখন তুমি একটু ঐকিক নিয়ম অনুযায়ী চিন্তা করো তো, যে 143.5 এত গ্রাম সিলভার ক্লোরাইডে আমাদের কত গ্রাম ক্লোরিন আছে? 35.5 গ্রাম, তাই না? একের জন্য কত, আর এই যে 0.475 এইটার জন্য কত? সিম্পল ঐকিক নিয়ম। হ্যাঁ, তুমি যদি ঐকিক নিয়মে করতে না চাও, তাহলে জাস্ট এখানে লাস্ট লাইনটা একটু মনে রাখতে হবে। 475, মানে এই যে আমি যে লাইনটা লিখতেছি, এই লাইনটা তোমাদের একটু মনে রাখতে হবে। ওকে, এত গ্রাম আমরা ক্লোরিন পাবো। এইটা আসে 0.1175, বা তুমি ধরো হচ্ছে 0.118 ধরতে পারো। ঠিক আছে, এত গ্রাম ক্লোরিন আমরা এখানে পাইলাম। ওকে, এখন তাহলে তুমি পুরো জৈব যৌগের মধ্যে এখন চিন্তা করো, যে তুমি বুঝতেই পারতেছো এই যে 0.186 গ্রাম জৈব যৌগে আমি কত পরিমাণ ক্লোরিন পাবো? এই পরিমাণ ক্লোরিন পাচ্ছি, তাই না? তাহলে একের জন্য কত, এবং যেহেতু শতকরা পরিমাণ বলছে, শতকরা হার বলছে, তাহলে 100-র জন্য কত? রাইট? এখন কিন্তু আমাদের বিষয়টা খুব ইজি হয়ে গেছে। তাহলে বলতেই পারি যে 0.186 গ্রাম জৈব যৌগের মধ্যে ক্লোরিন আছে 0.118 গ্রাম। রাইট? তাহলে একের জন্য কত এবং 100-র জন্য কত? তাহলে এটা হিসাব করলে আমরা পাচ্ছি 63.45। ওকে, 63.45 গ্রাম। বুঝতে পারলাম? আচ্ছা, তার মানে দেখো এখানে আমাদের উত্তর কি হবে, সবচেয়ে ক্লোজেস্টটা আমাদের বি নাম্বার অপশনটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, এখানে দেখো কি বলা হয়েছে, এই যৌগের মধ্যে হাইড্রোজেনের পরিমাণটা বের করতে বলা হয়েছে। এখন যে যৌগটা দেওয়া আছে, এই যৌগটাকে আমরা বুঝতে পারি কিনা, এইটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। ওকে, খেয়াল করে দেখো, এখানে যখন এরকম চক্রাকার গঠন দেওয়া থাকবে, সেটা কি বোঝাবে বলো? সেটা কিন্তু বেনজিন বোঝায়, তাই না? এবং আমরা কিন্তু বেনজিনের আণবিক সংকেত সম্পর্কে জানি, সেটা কত? সেটা হচ্ছে C6H6। ওকে, তার মানে বুঝতেই পারতেছি, যদি আমি এখানের একটা কর্নার, মানে একটা কার্বন থেকে হাইড্রোজেন সরায় ফেলি, তখন সেটা কি হয়ে যাবে? C6H5। ওকে, দুইটা কর্নার থেকে যদি আমি হাইড্রোজেন সরাই, তাহলে সেটা কি হয়ে যাবে? C6H4। রাইট? তার মানে এটা হচ্ছে আমাদের C6H5, এবং এইটা হচ্ছে C6H4। রাইট? তার আমাদের সংকেতটা চলে আসলো কিরকম? C6H5, N ডাবল বন্ড N, C6H4OH।
রাইট। আচ্ছা, এখানে আমাদের হাইড্রোজেনের শতকরা ভর, তার জন্য আমাদের কি লাগবে, এই জিনিসটার মোলার ভর বের করতে হবে, তাই তো? এটার আমরা মোলার ভর বের করব, ক্যাপিটাল এম। কত আসবে হিসাব করে ফেলি। এটা আসে হচ্ছে 190। এটা এটা খুবই ইজি। কার্বন এখানে 12, নাইট্রোজেন এখানে 14, হ্যাঁ, হাইড্রোজেন এখানে 1, অক্সিজেন এখানে 16। সো এটা কিন্তু আমাদের আশা করি তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো, 5টা, 4টা 9টা, আর এখানে একটা 10টা। তার মানে বলতেই পারো এখানে আমরা ঐকিক নিয়মে যাইতে পারি, তাই না? যেহেতু শতকরা হিসাব বলছে, তার মানে বলাই যায় যে 198 গ্রাম যৌগের মধ্যে হাইড্রোজেন আছে 10 গ্রাম, তাই তো? 10 গ্রাম হাইড্রোজেন। তাহলে 1 গ্রামের জন্য কত এবং 100 গ্রামের জন্য কত, সেটা আসবে 10 × 100 / 198, এত পার্সেন্ট চলে আসবে। ওকে, 5.05, এটাই হচ্ছে আমাদের উত্তর, 5.05। ওকে, তাহলে আশা করি এটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এরপরে আসি, দেখো কি বলা হয়েছে। একটি বাগানে ব্যবহৃত একটি সারে 30% ফসফরাস P2O5 হিসেবে থাকে। 30% ফসফরাস কি হিসেবে থাকবে? P2O5, হ্যাঁ, যা পানিতে দ্রবণীয়। উক্ত সারে ফসফরাসের পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে বুঝতে হবে যে আমাদের বাগানে সারের পরিমাণ যদি হয় 100 গ্রাম, তার মধ্যে ফসফরাস থাকে হচ্ছে 30 গ্রাম। ওকে, রাইট, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেই ফসফরাসটুকু আবার P2O5 হিসেবে থাকে, এটুকু আমাদের বুঝতে হবে। তার মানে এই 30% ফসফরাস কিন্তু P2O5 এর মধ্যে কি কত পার্সেন্ট ফসফরাস সেইটা না, এই 30% ফসফরাস হচ্ছে আলটিমেটলি বাগানে কি পরিমাণ, আহ বাগানের সারে কি পরিমাণ ফসফরাস আছে সেইটা। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এইটা বুঝতে পারলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখি, এই যে P2O5, এই P2O5 এর জন্য আমাদের আণবিক ভরটা কত আসবে? ফসফরাসের জন্য হচ্ছে 31, তাই তো? তো দুইটা ফসফরাস মানে 31 × 2 প্লাস 5টা অক্সিজেন, তাহলে 5 × 16, এত গ্রাম হচ্ছে আমরা আণবিক ভর পাবো। সেটা আসে কত? 142। রাইট। তার মানে বলতে পারি যে 142 গ্রাম সারের মধ্যে আমি ফসফরাস পাবো হচ্ছে 31 × 2, মানে 62 গ্রাম। রাইট। তাহলে 1 গ্রামের জন্য কত পাবো? 62/142। এবং 100 গ্রামের জন্য কত পাবো? এইগুলোই তো আমরা দেখছি। বাট দেখো, আমরা কিন্তু টোটাল 100% ফসফরাস কিন্তু সারের মধ্যে থাকে না, সারের মধ্যে অন্যান্য উপাদানও আছে। তাহলে 100% না থাকায় কত পার্সেন্ট থাকে? 30%। তার মানে এখানে কিন্তু 100 গ্রামের আমরা হিসাব করব না। বুঝতে পারলাম? তাহলে এখানে আমরা কত গ্রাম হিসাব করব? জাস্ট 30 গ্রামে হিসাব করব। তাহলে 30 গ্রাম সারের মধ্যে কতটুকু থাকবে, বা 30%-এর মধ্যে কতটুকু থাকবে? 62 × 30 / 142, এত গ্রাম ফসফরাস। ওকে। আচ্ছা, তো এই পরিমাণটা যদি হিসাব করে ফেলি, 13.09, 13.09, এইটাই হচ্ছে আমাদের উত্তর, এত পার্সেন্ট থাকবে। তাহলে আশা করি ভাই জিনিসটা বুঝতে পারলাম। একটু মনে হচ্ছে কঠিন, বাট তুমি যদি কনসেপশনটা বুঝতে পারো তাহলে কিন্তু এটা কঠিন লাগবে না। চলো আমরা আগাই। দেখো, সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব বলা আছে 0.13। এখন এটা আমাদের একটু ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমরা আপেক্ষিক গুরুত্ব বলতে কি শিখছিলাম? আপেক্ষিক গুরুত্ব বা এস, দেখো আমি লিখে দিই। আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা ছিল কি, ওই স্পেসিফিক যৌগের ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব, তাই না? এখন পানির ঘনত্ব আমরা কত শিখছিলাম আমরা, বলো তো? ফিজিক্স থেকে আমরা কিন্তু শিখছিলাম পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি/মিটার কিউব। এখন আমরা একটু এটাকে মডিফাই করার চেষ্টা করি। কেজি থেকে যদি আমি গ্রামে যেতে চাই, কত দিয়ে গুণ দিতে হবে? এটাকে গুণ দিতে হবে হচ্ছে 1000 দিয়ে, তাই না? তাহলে গ্রামে চলে যাব। আর মিটার কিউব থেকে যদি আমি সেন্টিমিটার কিউব বা এমএল এ যেতে চাই, কত দিয়ে গুণ দিতে হবে? 10⁶ দিয়ে আমাকে গুণ দিতে হবে। তো দেখো, আলটিমেটলি কাটাকাটি গিয়ে কিন্তু 1 থাকে, 1 গ্রাম/এমএল থাকে। ওকে। তার মানে আমরা কেমিস্ট্রিতে মেনলি এই 1 গ্রাম/এমএল এই রোটাই বা এই ঘনত্বটা ইউজ করে থাকি। তাহলে তুমি যদি এই রো এর মানটা এই ইকুয়েশনে বসায় দাও, তাহলে এখান থেকে কি পাবা? এখান থেকে পাবো হচ্ছে S = ρ/1 বা S = ρ। অর্থাৎ আমি যদি এখানে এস এর মানটাকে জাস্ট গ্রাম পার এমএল এককে প্রকাশ করি, তাহলে আমাদের কি বের হয়ে যাবে?
ঘনত্ব বের হয়ে যাবে, তাই না? এইটাই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে এখানে খেয়াল করো, এই পানি আমি কতটুকু নিলাম, 1 ডেসিমিটার কিউব। তাহলে মনে রাখতে হবে 1 ডেসিমিটার কিউব যেই কথা, 1 লিটার কিন্তু একই কথা। তার মানে এখানে কিন্তু আমাদের ভি এর পরিমাণটাও বলা আছে, তাই না? আমি কি করব, এই রো এবং ভি ইউজ করে আমি এম বের করে ফেলবো। আমাদের ফিজিক্সের ফর্মুলা কি ছিল, রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? এটা তো ছিল। এখান থেকে আমরা এম বের করব, উইচ ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। তাহলে রো হচ্ছে 1.03, তাই তো? আর ভি হচ্ছে এত লিটার, বাট এই এককটা তো আমাদের এমএল এ ছিল, তো লিটারকে আমরা মিলিলিটার নিয়ে যাব, তার মানে 1,000 দিয়ে গুণ, তাই না? এটা আসবে হচ্ছে 1030 এত গ্রাম। ওকে, তাহলে কিন্তু আমরা ভরটা পেয়ে গেলাম, 1030 গ্রাম হয়ে গেল। তাহলে সামুদ্রিক প্রাণীর মোট ভর হচ্ছে, সামুদ্রিক পানির মোট ভর হচ্ছে 1,030 গ্রাম। তার মধ্যে আমি লবণ পাচ্ছি কত, 36.4 গ্রাম। তাহলে শতকরা পরিমাণটা কিভাবে বের করতে পারবো, একদম ঐকিক নিয়ম। তাহলে বলো যে 1,030 গ্রাম সামুদ্রিক পানিতে আমি লবণ পাবো 36.4 গ্রাম। ওকে, তাহলে একের জন্য কত এবং 100-র জন্য কত, তাহলে আমাদের কাজ হয়ে যাবে 36.4 ইন্টু 100 ডিভাইডেড বাই 1,030। ওকে, এটা করলে আসলে পার্সেন্টেজের উত্তরটা আসবে 3.534, 3.534 এত পার্সেন্ট। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এটা কোথায় আছে, এটা আছে কিন্তু এখানে, অপশন সি। বুঝতে পারলাম। আচ্ছা, তো আসো আজকের দিন আমাদের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে এইটা, যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত প্যাসকেল চাপে সাইক্লোপ্রোপেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। এখন বলছে এটার স্থূল সংকেত দেওয়া আছে, আমি এটা আণবিক সংকেত এবং আণবিক ভর বের করব। খেয়াল করে দেখো এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে, ওই যে এন ইকুয়াল টু পিভি বাই আর টি, এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এন এর জায়গায় তুমি এখন ডাব্লিউ বাই এম বসায় দাও, এটা একটা কাজ আছে, কি কাজ আমি বলতেছি। খেয়াল করে দেখো আমার কিন্তু এখানে গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। সো ঘনত্বকে আমরা ডি দিয়ে যদি প্রকাশ করি, তাহলে ঘনত্ব ইকুয়াল টু কি আসবে, প্রদত্ত ভর ডাব্লিউ ডিভাইডেড যৌগের আয়তন ভি, রাইট? অর্থাৎ তুমি যদি এই ভি কে বাম দিকে শিফট করে নিয়ে আসো, তাহলে কি পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে হচ্ছে ডাব্লিউ বাই ভি উইচ ইজ ইকুয়াল টু ডি। তাহলে ডি ইকুয়াল টু কি আসবে, পি এম বাই আর টি। এই ফর্মুলাটা আমরা আমাদের এখানে ইউজ করতে হবে। বুঝছো, এখান থেকে আমরা খুব সুন্দর করে এম এর মানটা বের করে ফেলবো, তাই না? সো এম এর মানটা কি আসবে, ডি আর টি বাই পি। তো এই মানগুলো আমি বসাই, ডি এর মান কিন্তু অলরেডি বলা আছে, সব কিন্তু এসআই ইউনিট দেওয়া, তাই না? তার মানে আমাদের ভরটাও কিন্তু এসআই ইউনিট বের হবে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে ডি এর মান হচ্ছে 1.75 ইন্টু 10⁻³ আর এর মান এসআই ইউনিট বলছিলাম 8.314, একদম শুরুতে বলছিলাম। টি এর মান এসআই ইউনিটে কি হবে, এটা কিন্তু অবশ্যই ক্যালভিনে মানটা হবে, তাই না? তো 273 প্লাস 50, রাইট? আর প্রেশারটা কত হবে, প্যাসকেলে হবে। প্যাসকেলে দেওয়া আছে 96.056 ইন্টু 10 কিউব এত। এটা কিন্তু যেহেতু আমরা বলছিলাম এসআই ইউনিটে সব হিসাব করছি, তাহলে উত্তরটা কিন্তু কেজিতে আসতেছে। ওকে, তার মানে ভরটা আমি কি পাবো, কেজিতে পাবো। 48.924 এত কেজি পাওয়া যায়। বুঝতে পারলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি যে এখানে কিন্তু স্থূল সংকেত দেওয়া আছে, তাই না? তুমি চাইলে এটাকে তুমি গ্রামে নিয়ে যেতে পারো, কেজিতে রাখলেও কিন্তু চলবে। আচ্ছা, এখন এটাকে কি বলা হয়েছে, যে স্থূল সংকেত দেওয়া আছে, আণবিক সংকেত তুমি বের করো। স্থূল সংকেত কি দেওয়া, সি এন, CH2। তার আণবিক সংকেত কি হবে, CH2 হোল এন। তাহলে এটার ভর কত আসবে, এটা ভর আসবে হচ্ছে কার্বনের 12, হাইড্রোজেন 2টা, তার সাথে তুমি এন গুণ দাও, তারপরে 14 এন, তাই তো? তার মানে প্রশ্ন মতে বলা যায় যে তুমি যদি 14 এন গ্রাম না ধরে কেজিতে ধরো, মানে 1,000 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো 14 এন এত কেজি ইকুয়াল টু কত আসে, ইকুয়ালটা আসে হচ্ছে এই পরিমাণটা 48.924। ঠিক আছে, তাহলে তুমি এখানে 48.924 এত ধরলা। এখান থেকে এন এর মান কত আসলো, এন এর মান আসলো হচ্ছে 3.5। ওকে, তাহলে তুমি যদি এখন 3.5 বসাও, উইচ ইজ ইকুয়াল টু 7/2, তাই না? 7/2। তাহলে তুমি যদি এখানে সংকেতটা বসাও, তাহলে আমাদের সংকেতটা কি আসে, CH2 হোল এন ইকুয়াল টু C 7/2, আর এইচ হচ্ছে 7/2 ইন্টু 2 মানে 7। ওকে, তুমি যদি এখানে
দুই দিয়ে গুণ করে দাও। C7H14। ওকে, তাহলে এই যৌগটা কি আসতে পারে? ধরো এটা তোমার আহ হেপটিন আসতে পারে। ওটা কি আসে সেটা আমাদের দেখার বিষয় না, জাস্ট এই সংকেতটা বের করতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। তো ভাই আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমরা লেকচারগুলো বুঝতে পারছো। আমি চেষ্টা করছি যত রকমের ইউনিক টাইপের প্রশ্ন আছে সবগুলোই সলভ করে দেওয়ার জন্য। নেক্সট দিন ইনশাল্লাহ হচ্ছে আমরা সমীকরণ ভিত্তিক গণনার লেকচারটা করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।